এই পর্যায়ে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে যেই সমীকরণটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে লম্ব আকারের সমীকরণ। বিষয়টা কিরকম, অনেক সময় আমাদের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে যে একটা সরলরেখা মূলবিন্দু থেকে সেই সরলরেখার উপর লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকবে, যেমন এই ক্ষেত্রে এ বি আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা এবং এই পি হচ্ছে এই এ বি সরলরেখার উপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এবং এই আলফার পরিচয় হচ্ছে এই যে লম্বটা যে ছিল এই লম্বটার সাথে এক্স অক্ষের উৎপন্ন এক্স অক্ষের পজিটিভের উৎপন্ন কোণ, অর্থাৎ এই পি দেওয়া থাকবে এবং আলফা দেওয়া থাকবে। এই দুইটা ইনফরমেশন থেকে আমাদের এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এই কাজটা করার জন্য কিভাবে করতে পারি, যেমন আমি এই সরলরেখাকে চিন্তা করলাম যে এটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এটার এক্স অক্ষের কর্তৃত্বাংশ বলতে কতটুকু? এক্স অক্ষের কর্তৃত্বাংশ বলতে এই যে ও এ অংশটা, আমাদের এই যে ও এ অংশটা আছে সেটাই আমাদের এক্স অক্ষের কর্তৃত্বাংশ, এবং ও বি যে অংশটা এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তো আমরা দূরত্ব আকারের একটা সরলরেখার সমীকরণ দেখছিলাম যে এক্স ডিভাইডেড বাই, সূত্রটা ছিল যে এক্স ডিভাইডেড বাই এক্স অক্ষের কর্তৃত্বাংশ। তাই এখানে এক্স অক্ষের কর্তৃত্বাংশ বলতে কতটুকু? আমি বলতে পারি এই যে ও এ অংশটা, অর্থাৎ এখানে লেখা যাবে এক্স ডিভাইডেড বাই ও এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বলতে কত? এখানে ওবি। এই যে ওবি এই অংশটাই আমাদের ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, এইটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তো এক্স ডিভাইডেড বাই এক্স অক্ষের কর্তৃত্বাংশ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ দিস ইকুয়াল টু 1। এইটা হচ্ছে সরলরেখার একদম বেসিক সমীকরণ, যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করা হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে তাহলে যে ও এর মানটা কত এবং ও বি এর মানটা কত, এবং ও এ আর ও বি এর মানটা আমাদের বের করতে হবে এই যে পি এবং আলফার সাহায্যে। তো আমরা যদি একটু খেয়াল করি এই যে ওসি যে বাহুটা, এই রেখাটা কিন্তু এ বি এর উপর লম্ব। এখন লম্ব যদি হয়ে থাকে তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অর্থাৎ আমি বলতে পারি কোণ ও সি এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে ও সি এ বা এওসি যে ত্রিভুজটা এটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। এওসি আমি বলতে পারি যে ত্রিভুজ এওসি হতে, ত্রিভুজ এওসি হতে, কারণ এওসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এবং এটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে এখানে সমকোণী ত্রিভুজের যাবতীয় প্রপার্টি কাজে লাগবে। তাহলে এই যে আলফাটাকে যদি আমি কোণ চিন্তা করি তাহলে আলফার সাপেক্ষে যে এও যেটা এটা আমাদের অতিভুজ। কারণ কি? এই যে সমকোণের বিপরীত বাহু এও এটা অতিভুজ, এবং আলফা সংলগ্ন বাহু কোণটা এই যে ওসি, এই ওসিটা হচ্ছে ভূমি। তাহলে এই ভূমি দেওয়া আছে আমাদের কত? পি, এবং আমাদের বের করতে হবে ও এর ভ্যালু। কেন ও এর ভ্যালু বের করতে হবে? কারণ আমাদের এই যে 1 নম্বর সমীকরণে ও এর ভ্যালুটা দরকার। তাহলে আমি এখানে তাহলে কি আছে? এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার? কোসাইনের। তো আমি এখানে লিখতে পারি যে কোসাইন আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো ভূমি বলতে এখানে কত? ভূমি বলতে ওসি, এবং ওসি এর ভ্যালু দেওয়া আছে কত? পি। আমি ডিরেক্টলি লিখতে পারি যে, বা আমি পরের লাইনে লিখতেছি এটা যে ওসি ডিভাইডেড বাই ও এ বা এও, ওসি ডিভাইডেড বাই ও এ। এবং এখান থেকে আমাদের দরকার কিন্তু ও এটা দরকার। তাহলে আমি যেটা করতে পারি, বা এখানে আমি আরেকটু সিম্পলিফাই করে লিখতেছি, ওসি এর ভ্যালুটা যেহেতু পি, আমাদের এখানে দেওয়াই আছে যে মূলবিন্দু থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব এটা হচ্ছে পি ডিভাইডেড বাই ও এ, পি ডিভাইডেড বাই ও এ। তার মানে কোসাইন আলফা ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ও এ। এখন যদি আমি একটু আর গুণ করি তাহলে যে ও এর ভ্যালুটা আমাদের চলে আসে যে ও এ ইকুয়াল টু, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই যে কোসাইন আলফা। ও এ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কোসাইন আলফা। এইটা একটা ইনফরমেশন, এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা এই ও এ এবং ও বি এর মানটা 1 নং সমীকরণে বসাবো। তো এইটা আপাতত আমি এখানে রাখতেছি যে ও এর ভ্যালুটা কত? পি ডিভাইডেড বাই কোসাইন আলফা। এরপরে আমি যে কাজটা করব যে আমি তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, যে এ ও সি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম। এখন যদি আমি এই ত্রিভুজে যাই, কোন ত্রিভুজে? যে বি ও সি, যদি আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এখানে একটু বিষয় লক্ষণীয় এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এখানে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, জাস্ট এইটুকু যদি আলফা হয়ে থাকে তাহলে এখানে এইটুকু অ্যাঙ্গেল কত? আমি কি বলতে পারি না যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেল আমি এখানে একটু ডিফারেন্ট কালিতে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কত এখানে হবে? এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে 90 মাইনাস আলফা হবে, যে এই অ্যাঙ্গেলটুকু। কারণ কি? কারণ হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মধ্যে এতটুকু অনলি আলফা,
সুতরাং এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস আলফা। এটা একটু আমি এভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন যদি আমি এই ত্রিভুজে তাহলে এখন পিথাগোরাস অ্যাপ্লাই করি, এই ত্রিভুজে বলতে কোনটা? বিওসি। এই দুইটাই সিম্পল কাজ। একবার এই ত্রিভুজে আমি অ্যাপ্লাই করব এবং পরবর্তীতে আমার বিওসি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এখন আমি যদি চিন্তা করি যে ত্রিভুজ বিওসি হতে আমি কি করতে পারি? এই ত্রিভুজে আমি যে এই কোণটার সাপেক্ষে আমি যদি, আমার দরকার কি? আমার পি দেওয়া আছে এবং আমার দরকার ওবি দরকার। তাহলে এই ত্রিভুজটার সাপেক্ষে মানে এই কোণের সাপেক্ষে এই পিটা হচ্ছে আমার বা ওসিটা হচ্ছে ভূমি, আর এই ওবি যেটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখনো ভূমি বাই অতিভুজ, তো আমি কোসাইনে যাইতে পারি। তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে কোসাইন। এখন কিন্তু আর আলফা না, কারণ কি? যে এই অ্যাঙ্গেলটার মান আর আলফা না, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আলফা। তাহলে লিখতে হবে কোসাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কস থিটা ইকুয়াল টু কি জানি আমি? ভূমি বাই অতিভুজ। আর ভূমি কত? ওসি। তাহলে এখানে হবে ওসি ডিভাইডেড বাই ওবি। ওসি ডিভাইডেড বাই ওবি। তাহলে ওসি এর ভ্যালু যথারীতি কত দেওয়াই আছে? সেটা হচ্ছে পি। অর্থাৎ এটা হবে পি ডিভাইডেড বাই ওবি। এখন যদি আমি এখানেও আর গুণ করে দিই তাহলে ওবি ইকুয়াল টু কি হবে? এবং এখানে আরেকটা সিম্পল ক্যালকুলেশন হবে ত্রিগোণমিতি, যে cos 90 মাইনাস আলফা দিস ইকুয়াল টু sin আলফা। অর্থাৎ sin আলফা ইকুয়াল টু তাহলে পি ডিভাইডেড বাই ওবি। sin আলফা ইকুয়াল টু যদি পি ডিভাইড বাই ওবি হয়, এখন আর গুণ করে ওবি ইকুয়াল টু আমি কত লিখতে পারি? ওবি ইকুয়াল টু নিশ্চয়ই লেখা যাবে পি ডিভাইডেড বাই সাইন আলফা। এই যে দুইটা ভ্যালু, অর্থাৎ দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে যথেষ্ট। যে ছোট যে ত্রিভুজটা এটা, অর্থাৎ এওসি ত্রিভুজ নিয়ে একবার কাজ করব, পরবর্তীতে কাজ করব বিওসি ত্রিভুজ নিয়ে। এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের যে দুইটা ইনফরমেশন দরকার ছিল সেই দুইটা ইনফরমেশন আমাদের হাতে চলে আসবে। কারণ দুইটা ইনফরমেশন কি কি? একটা হচ্ছে ওএ এবং আরেকটা ওবি। তো এই যে এই দুইটা ভ্যালু ওএ এবং ওবি এর ভ্যালুটা এখন আমার ১ নং ইকুয়েশনে, যে ওএ ছিল এই ওএ এর জায়গায় বসাবো ওএ এর ভ্যালু এবং ওবি এর জায়গায় বসাবো ওবি এর ভ্যালু। তো এই কাজটা করলে তাহলে ফাইনালি অ্যান্সারটা কেমন হবে? অর্থাৎ অ্যান্সার বলতে আমি আসলে সমীকরণের এক্সপ্রেশনটা ডিরাইভ করতেছি, এটা দিয়ে পরবর্তীতে আমরা প্রবলেম করব। তো এই দুইটা ভ্যালু আমি ১ নং এ বসাবো, তাহলে কেমন হবে? x ডিভাইডেড বাই ও এ বসাতে হবে, কিন্তু ও এ না বসে এখন আমি ও এর ভ্যালু বসাবো কত? সেটা p বাই cos আলফা। অর্থাৎ এই জায়গায় আমরা লিখবো p বাই কোসাইন আলফা। সিমিলারলি y ডিভাইডেড বাই কত হবে? y ডিভাইডেড বাই আমার লেখা উচিত ছিল ob, তো ob না লিখে আমি এখন ob এর ভ্যালু লিখবো p ডিভাইডেড বাই sin আলফা। p ডিভাইডেড বাই sin আলফা দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু 1। এখন একটু খেয়াল করবো, আমি যে ভগ্নাংশ যেহেতু p ডিভাইডেড বাই cos আলফা, তো এই cos আলফাটাকে উপরে লেখা যায়। অর্থাৎ যেটা আসবে x cos আলফা ডিভাইডেড বাই p প্লাস y sin আলফা ডিভাইডেড বাই p, y sin আলফা ডিভাইডেড বাই p দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু 1। এখন যদি এই p আর p লসাগু করি তাহলে পরবর্তীতে এই p টা ওই পারে চলে যাবে এবং ফাইনালি আমাদের যে এক্সপ্রেশনটা আসবে সেটা হচ্ছে x cosine আলফা প্লাস y sin আলফা দিস ইকুয়াল টু আমাদের p। এখন এখানে পরিচয় কি? তাহলে ফাইনালি আমাদের যখন অঙ্ক করব আমাদের মূলত এই পার্টটা নিয়ে কাজ করলে যথেষ্ট, যে x cosine আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এই প্রমাণটা পরীক্ষায় এখন আর আসার সম্ভাবনা নাই, জাস্ট প্রমাণটা আমি ডেরিভেশনটা দেখালাম যে আসলে এক্সপ্রেশনটা কিভাবে আসে। তো আমাদের যেটা প্রশ্ন দেওয়া থাকবে, এই মূল বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব দেওয়া থাকবে p এবং ওই সরলরেখাটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করে এই আলফা দেওয়া থাকবে। অর্থাৎ p এবং আলফা এই দুইটা ইনফরমেশন জাস্ট আমাদের দেওয়া থাকবে। তো আমাদের সরলরেখা সমীকরণ তাহলে কি হবে? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। যেখানে এই যে আলফার পরিচয় কি? আলফা হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব, যেটা ওটা হচ্ছে p। আর এই লম্ব দূরত্বটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করে, অবশ্যই x অক্ষের পজিটিভের সাথে হতে হবে, x অক্ষের পজিটিভের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আলফা। তো এই দুইটা ইনফরমেশন যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের সরলরেখার সমীকরণ যেটা সেটা হচ্ছে x cosine আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এইটা দিয়ে আমাদের পরবর্তী যে প্রবলেমগুলো আসবে সেটা সলভ করা যাবে। একটা প্রবলেমের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার হওয়া যাক। এখানে একটা প্রবলেম বলা আছে যে মূল বিন্দু থেকে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং লম্বটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমার যেটা দেওয়া আছে যে মূল বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব দেওয়া আছে কত? 5 এবং ওই লম্ব রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা দেওয়া আছে 120 ডিগ্রি।
তো এই প্রবলেমটা আমি তাহলে কিভাবে সলভ করতে পারি? এখানে যদিও আমি একটা চিত্র আঁকছি 120 ডিগ্রিটা আসলে এখানে না, এটা অলরেডি স্থূলকোণের একটা অ্যাঙ্গেল হবে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে হবে, রেখাটা হয়তো বা এই দিকে হতো। তো যাই হোক, ওইটা বিষয় না, আমাদের মূল যে জিনিসটা আমি ধরতে পারতেছি কিনা এটাই হচ্ছে আসল কথা। অর্থাৎ ওই যে সরলরেখাটা আমাদের বের করতে হবে, এবি সরলরেখা, সেটা মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5, এবং ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, অর্থাৎ বেসিক যে দুইটা জিনিস আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে পি এর ভ্যালু দেওয়া আছে এবং আমাদের দেওয়া আছে আলফার ভ্যালু। পি এর ভ্যালুটা কত? পি এর ভ্যালুটা আমাদের 5 এবং আলফার ভ্যালুটা 120। এই দুইটা হচ্ছে আসল কথা। তো আমরা একটু আগে যে এক্সপ্রেশনটা ডেরাইভ করে আসলাম, যে এই যে দূরত্ব আকারে যে বা লম্ব আকারের যে সমীকরণগুলা, তো সেই সমীকরণটা আমি কিভাবে ডিনোট করতে পারি? এক্স কোসাইন আলফা, আমাদের যেটা একটু আগের স্লাইডে আমরা যে ডেরিভেশনটা করছিলাম, এক্স কোসাইন আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এক্স কোসাইন আলফা প্লাস ওয়াই সাইন আলফা, দিস ইকুয়াল টু আমাদের ছিল পি। তো এখন আলফা এবং পি কি, এই দুইটার সম্পর্কে অলরেডি আমাদের ধারণা আছে। পিটা হচ্ছে মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যেটা আমাদের 5, এবং আলফার পরিচয় হচ্ছে ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, অর্থাৎ এই ক্ষেত্রে 120 ডিগ্রি। তো আমি এখন এই ভ্যালুগুলো এখানে বসাতে চাচ্ছি। ভ্যালুগুলো বসালে কেমন হবে? ভ্যালুগুলো বসালে যেটা হবে, এক্স কোসাইন আলফা, অর্থাৎ এক্স কোসাইন আলফা বলতে কত, এখানে আলফা বলতে 120 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন আলফা, অর্থাৎ ওয়াই সাইন 120 ডিগ্রি, ওয়াই সাইন 120 ডিগ্রি, দিস ইকুয়াল টু আমাদের পি। পি বলতে কত? পি বলতে এই ক্ষেত্রে 5, কারণ এই যে মূল এই লম্বের দৈর্ঘ্যটা দেওয়া ছিল 5। তো এখন এটাকে একটু ক্যালকুলেশন করা দরকার। cos 120 এর মান কত? ক্যালকুলেটর দিয়েও আমরা বের করতে পারি। cos 120 এর মান -হাফ, অর্থাৎ x ইনটু -হাফ প্লাস y ইনটু sin 120। sin 120 এর ভ্যালু কত? sin 120 এর ভ্যালু হবে √3/2, দিস ইকুয়াল টু যথারীতি 5। এবার আমি যে কাজটা করতে পারি, এখানে একটু আমি লসাগু করতে পারি, নিচে লসাগু হবে 2 লসাগু হলে এখানে থাকবে কত? -x প্লাস √3y, -x প্লাস √3y ইকুয়াল টু 5। এবং ফাইনালি এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে x মাইনাস √3y, x মাইনাস √3y প্লাস 10 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। তাহলে এই ধরনের যে প্রবলেমগুলো আমাদের আছে যে লম্ব আকারে, তো এই প্রবলেমগুলোতে দুইটা ইনফরমেশন দেওয়া থাকে। একটা ইনফরমেশনটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যেটা আমাদের পি দ্বারা আমরা সূচিত করি এক্সপ্রেশনে, এবং আরেকটা হচ্ছে এই যে লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, অর্থাৎ এই ক্ষেত্রে সেটা আলফা দ্বারা সূচিত। তো জাস্ট এই একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে আমি আলফা এবং পি এর ভ্যালু যদি বসাই, একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই দুটো লম্ব আকারের যে সমীকরণগুলো, এগুলো আসলে ক্যালকুলেট হয়ে যাবে ইনশাআল্লাহ।